928তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজ 5/7/2025 শনিবার ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডাক্তার নীলকমল বর্মন স্যার। আলোচনার বিষয় হলো ইউরোলজি পার্ট 2। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যেককে স্বাগত জানিয়ে ইউরোলজির সেকেন্ড পার্ট নিয়ে আজকে কিছু আলোচনা করতে চাই। আমরা গত শনিবার গত ক্লাসে মোটামুটি যেটা আলোচনা চলছিল যে কোন কোন পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে পারি, তাতে বলেছি যত না ভূমিকাটাই ছিল বেশি। তার ভিতরে ছিল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা, আর তার সাথে ছিল কিছুটা কিডনি স্টোন এবং তার কি ধরনের মেডিসিন আসতে পারে, আমরা কি করতে পারি, তার উপর একটা সংক্ষিপ্ত একটা আলোচনা। তো আজকে ওটা দ্বিতীয় পর্যায়ে এসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে ব্লাডার কন্ট্রোল ইস্যু। ব্লাডার কন্ট্রোল ইস্যু অর্থাৎ ব্লাডারের যে সকল সমস্যাগুলো হতে পারে এবং সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, মানে মেডিসিনাল কন্ট্রোল করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে যেটা সব থেকে বড় ব্যাপার, যে ইউরিনারি সিস্টেমে অর্থাৎ ইউরোলজিতে যে এই ব্লাডার কন্ট্রোল ইস্যুটাকে আমরা কিভাবে নেব। আসলে দেখুন, খুব সহজ কথা, যে রুগী আসবে, তার বয়স দেখবো, একটা মোটামুটি অনুমান করব, আমরা ওষুধ দেবো আমাদের লক্ষণ বিচারে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে কিন্তু কিছু কথা থেকে যায়। কথাটা হচ্ছে এইটাই, যে আমরা কতটা তৎপর হতে পারি রুগীটার ব্যাপারে, আমরা রুগীটাকে কতটা প্রশমিত করতে পারি বা উপশমের জায়গায় নিয়ে যেতে পারি, অথবা সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি। ওষুধ দিলে হয়তো বলবেন যে হ্যাঁ, ওয়েল সিলেক্টেড মেডিসিন পড়লে নিশ্চয়ই সেটা কাজ করবে, কনস্টিটিউশনাল মেডিসিন দিলে সেটা কাজ করবে, এটাতে আমার কোনো প্রকার সন্দেহ নেই, আমি আপনাদের সাথে 100% সহমত। কিন্তু যে জিনিসটা আমাদের জানতে হয়, আমাদের যে জিনিসটা বোঝা উচিত, যে কোন কোন পরিস্থিতিতে কি কি অবস্থাতে আমাদের এই ধরনের অবস্থাগুলো অ্যারাইজ করতে পারে। আসলে সেই জিনিসটা জানলে হয়তো একটা রুব্রিক আমরা নতুনভাবে গ্রহণ করতে পারি, একটা বলিষ্ঠতম রুব্রিক নিয়ে আমরা ভাবতে পারি, তার এগেনস্টে যে সকল মেডিসিনগুলো আছে সেটা ভাববো। আসলে রোগ লক্ষণ জানবো, রুগীটার জন্য রুগীটার কষ্ট কি হচ্ছে আর কি কি হতে পারে, কেন হয়েছে। আর রুগীর লক্ষণ নেবো কেন, রুগীর রোগ লক্ষণ নেবো আমাদের মেডিসিনটা যাতে ওয়েল সিলেক্টেড হয়, যাতে কোনোভাবে আমরা ব্যর্থ না হই, সে কথা মাথায় রেখে। এই দুটো জিনিস কিন্তু আমাকে বুঝতে হবে। রুগীর লক্ষণ নিচ্ছি তার রোগের সার্বিক পরিস্থিতিটা জানার জন্য, আর রুগীর যে সার্বিক লক্ষণ সেটা রোগ লক্ষণ হতে পারে, অথবা তার অন্যান্য যে সকল চারিত্রিক লক্ষণ আছে, হ্যাঁ, পেশেন্টে তার মানসিক লক্ষণ, তার খাওয়া, তার অভিব্যক্তি, তার চিন্তা ভাবনা, তার সাইকোলজিক্যাল জায়গাটা কিভাবে দাঁড়িয়ে আছে, তার প্রফেশনটা কি, তার উপরে কিন্তু আমাদের এটা অনেকখানি নির্ভরের একটা জায়গা হয়ে যায়, সেটাতে কিন্তু কোনো প্রকার সন্দেহ নেই। তাহলে দেখুন, এই যে ব্লাডার কন্ট্রোল ইস্যু, আজকের হেডিংটা হচ্ছে ব্লাডার কন্ট্রোল ইস্যু। এটা আমার অ্যাকচুয়ালি লিখে দেওয়া উচিত ছিল, আসলে ইউরোলজি বলেছি, সাগরদাকে সে পরপর চলছে, সময় পাই না। তো যেহেতু দেখলাম যে আগের দুদিন ইউরোলজি বা আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে বলেছি, কিডনি স্টোন নিয়ে বলেছি, আজকে যেটা নিয়ে আমি সার্বিকভাবে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাডার কন্ট্রোল ইস্যু। তাহলে এইখানে আমরা কতগুলো জিনিস ভাবতে পারি, যে ব্লাডারটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের রুগীদের কোন বয়সে কি সমস্যা হবে, এটা আমাদের জানতে হবে। এটাকে আমরা মোটামুটি দুটো ফেজে ভাগ করতে পারি। এক কি, এক হচ্ছে যে ব্লাডারের যদি ওভার অ্যাক্টিং হয় তাহলে কি হবে, আর একটা হচ্ছে যদি লেস অ্যাক্টিং হয়, অর্থাৎ ইউরিনারি ইনকন্টিনেন্স যেটাকে আমরা বলি সেটা হয়, তাহলে কি অবস্থা হতে পারে। যেহেতু ক্লাসটা হচ্ছে মোটামুটি প্র্যাকটিস অফ মেডিসিন রিলেটেড, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে এই ধরনের রোগগুলোকে নিয়ে বেশি বলবো। এবং পরিশেষে নিশ্চয়ই কিছু একটা ওষুধ সম্ভাব্যভাবে কথাবার্তা বলতে গেলে আমার তো কি বলবো না, আমার এসেই যায়, তো সার্বিকভাবে আমি বলছি। কিন্তু যেটা আমরা সব থেকে আগে দেখব, যে কেন
কেন এই ধরনের সমস্যাটা হতে পারে। তার ভিতরে যেটা আমরা সব থেকে বড় চিন্তা ভাবনা করতে পারি সেটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল কন্ডিশন। নিউরোলজিক্যাল কন্ডিশন দেখবেন ইউরিনারি সিস্টেমের সাথে গ্রস প্যাথোলজির যতটা সম্পর্ক, তার সাথে কিন্তু ইউরিনারি ইউ সরি নিউরোলজিক্যাল ফ্যাক্টর কিন্তু অনেকটাই তার জন্য কিন্তু দায়ী। তার ভিতরে আমরা কি পেতে পারি, মনে করুন একটা মধ্যবয়স্ক একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার কাছে তার পেচ্ছাপ সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছে। সে বলছে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখিয়েছি, তারা কন্টিনিউ ওষুধ দিচ্ছে, ডায়রিটিক দিচ্ছে বা কন্ট্রোল যাতে হয়। তারা বলেছে না এইভাবে হতে পারে না, আপনাকে পরিস্থিতির সাপেক্ষে হয়তো ইউরিথ্রাল যেটা লাগানো হয়, অর্থাৎ ওই যেটা আমি ভুলে যাচ্ছি শব্দটা, যে ব্লাডার, অর্থাৎ ওই, স্যার বলুন না, এই কথাটা ভুলে যাচ্ছি আমি, আহ কি লাগানো, ক্যাথিটার। ক্যাথিটার। হ্যাঁ, ক্যাথিটার লাগিয়ে হয়তো আপনাকে বাদ বাকি এটা কাটাতে হবে, কারণ যা কন্ট্রোল আপনার মানে এতটাই আজকে প্রলাপস হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গেছে বা হোয়াট এভার মেবি, অনেকগুলো ঘটনা ঘটতে পারে, আমরা প্রত্যেকটা সেই জায়গাটাতে আসতে পারি। কিন্তু এবার কথা হচ্ছে দেখুন, এই ক্যাথিটার লাগিয়ে একটা রোগীর জীবন দুর্বিষহ যতটা, আমরা যদি আমাদের ওয়েল সিলেক্টেড মেডিসিন ওই রোগের কথা বিচার করে, রোগের কথা কেন বললাম, যে আমরা কতটা সুরাহা দিতে পারবো, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। আমরা যদি কেন্ট অবজারভেশন, সেই জায়গাটা বারবার ফিরে আসি আমি সেই জায়গাটাতে, কেন্ট অবজারভেশন যাই, তাহলে দেখবেন কোন কোন জায়গায় গ্রস প্যাথোলজি হয়েছে, তার জন্য কি ট্রিটমেন্ট হবে, সেটা যদি আমরা কেন্টের কাছ থেকে শিখতে পারি, তাহলে আমরা মডার্ন মেডিসিনের কাছ থেকেও তো আমরা জানতে পারি যে আমার পেশেন্টের আজকে একটা সার্বিকভাবে এই একটা দুর্বিষহ অবস্থা এসেছে, আমি কিভাবে তাকে কন্ট্রোল করব। মনে করুন ইতিহাসে পেলাম, মানে কেস টেকিং করতে গিয়ে পেলাম কিছুদিন আগে তার একটা বেশ স্ট্রোক হয়ে গেছিল পেশেন্টটার। জানবেন যে এই স্ট্রোক যদি ইটিওলজি হয়, তার প্রগনোসিস হিসেবে বা তার সিকেলি হিসেবে, সিকেলি বলাটা ঠিক নয়, প্রগনোসিস হিসেবে অথবা বলতে পারুন তার কি বলবো একটা সাইড এফেক্ট হিসেবে, আমরা কিন্তু এই ধরনের পেশেন্টের এই ব্লাডার কন্ট্রোলড ইস্যুর উপরে কিন্তু আমরা একটা নজরপাত করতে পারি, কারণ তার কিন্তু এই ধরনের ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট মিকচুরেশন বা ঘন ঘন পেচ্ছাপ হওয়ার একটা প্রবণতা থাকবে। এটাকে কিন্তু আমরা ওভার অ্যাক্টিং সিচুয়েশন বলে কিন্তু একটা দাবি করতে পারি। অর্থাৎ একজন পেশেন্ট যতক্ষণ পরে পেচ্ছাপ করতে যেতে পারে স্বাভাবিকভাবে, তার চেয়ে খুব কম সময়ের মধ্যে একাধিকবার কিন্তু তাকে এই ধরনের একটা পরিস্থিতির শিকার হতে হবে। তাহলে এইটা আমরা কি ভাবতে পারি, যে একটা স্ট্রোক, ভাবতে পারি না, আমরা ইতিহাস নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তার ভিতরে কোনো স্ট্রোকের ইতিহাস ছিল কিনা। যদি হয় তাহলে আপনার সিলেক্টেড মেডিসিন যাই হোক আসবে, কিন্তু স্ট্রোকটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, বিশেষ করে যেটাকে আমরা সিভিএ বলি, অর্থাৎ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলি। হ্যাঁ, এই জিনিসটাকে কিন্তু আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। যদি তার বয়স কম হয়, 40-45-এর আশাপাশি, আপনি তাকে কিন্তু একটা রেজাল্ট দেবার চেষ্টা করতে পারেন। কিন্তু যদি পেশেন্টের বয়স প্রায় 70 থেকে 75 হয়ে যায়, হয়তো পেরে যাবেন, কিন্তু না পারার সম্ভাবনাটাই বেশি, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বা মনে করুন একটা রোগের কথা বলছি যেটা হামেশাই দেখতে পাই, সেটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। এইরকম জায়গাতেও কিন্তু পেশেন্টের এই ওভার অ্যাক্টিং অফ দ্য ব্লাডার, অর্থাৎ তার যেটাকে আমরা, আপনি যদি কেন্ট রেপার্টরি দেখেন তাহলে দেখবেন আর্জিং ফ্রিকোয়েন্টলি, এই শব্দটা কিন্তু আমরা পাবো, ব্লাডার আর্জিং ফ্রিকোয়েন্টলি। এই জায়গাটা যদি আমরা চলে যাই, তার ভিতরে যে সকল মেডিসিন আছে আমরা সেইটাকে নিয়ে কিন্তু একটা সমাধান সূত্র খুঁজতে পারি। কিন্তু পেশেন্টটা যদি পার্কিনসন ডিজিজ হয়, অর্থাৎ এই ধরনের কষ্টগুলো পার্কিনসন ডিজিজ যে সকল রোগীরা ভুগছে, অর্থাৎ সম্পূর্ণভাবে একটা নিউরোলজিক্যাল প্রবলেম, সে হাঁটতে পারছে না ঠিক মতো, কোনো মতো সেই একদম বৃদ্ধদের সেই কল্পনা করুন না, তার হাঁটুটা বেঁকে গেছে, হাতে একটা লাঠি নিয়েছে, দুটো পা চকচক চকচক কোনো মতো একটু একটু করে এগিয়ে যাচ্ছে, গিয়ে দরজাটা জানলাটার সাথে ধরে ফেলছে। এইরকম জায়গার যে পরিস্থিতি, তার সাথে যদি আপনি এই ইউরিনারি ব্লাডারের যদি হাইপার অ্যাক্টিভিটিস পান, সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে যেভাবে হোক তাকে কিন্তু একটা প্যালিয়েশন, কারণ এখানে কিন্তু একটা কিউরেটিভ জায়গা কিন্তু আপনি পৌঁছতে পারবেন না, দরকার হলে আপনার ক্যাথিটার ইউজ করতে হবে। কারণ একজন পেশেন্টের পক্ষে বিশ্বাস করুন, ওই সারা দিন ধরে সারা রাত ধরে ওই বারবার বাথরুমে যাওয়া
বা তাকে বেড প্যান দেওয়া বা এইভাবে একটা ইউরোলজির যে সমস্যাগুলো হয় সমাধান করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। এরকম তো হতে পারে যে পেশেন্টটা কোনো প্রকার কোনোভাবে কিছুদিন আগে একটা হিস্ট্রিতে পেয়েছিলাম, আমরা তো হিস্ট্রি অফ নিই যে কোনো প্রকার হিস্ট্রি হয়েছে কিনা, সেটা আমরা অনেক সময় মাথার হিস্ট্রির কথাতে গুরুত্ব দিই। কিন্তু যদি কখনো এই হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ইউরিনারি ব্লাডার পাই, তাহলে কিন্তু আমরা স্পাইনাল কর্ডে কোনো প্রকার ইনজুরি হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের আর একটু ভালোভাবে দেখতে হবে। দেখুন, আমরা পাস হিস্ট্রিতে যে কোনো পেশেন্টের, বাচ্চাদের হোক বা যে কোনো এতে, আমাদের তো একদম কি বলবো, অন্ধের মতো বলবো, অন্ধের মতোই কিন্তু আমরা একটা পাস হিস্ট্রি নেই। অন্ধের মতো কিন্তু আমি খারাপ করতে বলছি না, যে ব্লাইন্ডলি আগে কখনো মাথায় চোট লেগেছিল কিনা এই প্রশ্ন আমরা, এমন কোনো হেন ডাক্তার নেই যে ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা করি না। আমি সেই অর্থে অন্ধ বলছি, অন্ধ বলতে কিন্তু আমি কেউ অন্য কোনো ভাবে নেবেন না প্লিজ। তো ঠিক এইখানেও যখন আমার কোনো পেশেন্ট আমার ইউরিনারি ট্রাভেলস নিয়ে আসছে, যেমন মাথার ইতিহাসটা আমার দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে যে তার স্পাইনাল কর্ডে কোনো প্রকার ইনজুরি হয়েছিল কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তার সাথে ব্রেনের তো একটা ব্যাপার রয়েই গেছে, কারণ ওভার অ্যাক্টিং যে সকল ব্লাডার, যেটাকে ওবিএস বলা হচ্ছে, সরি, ওএবি, হ্যাঁ, ওভার অ্যাক্টিং ব্লাডার মানে ওএবি বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের সবসময় মাথা রাখতে হবে, কারণ এটা হচ্ছে একটা ইটিওলজি। আর একটা হয়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকতে থাকতে তার যদি নার্ভ ড্যামেজ হয়ে যায় বা কোনো একটা সার্জারি করেছিল, সেটা কি বলবো, আপনার সিজার হতে পারে, অথবা মনে করুন কি বলবো, ইউটেরাসে যদি কোনো প্রকার মায়োমা বা যদি ফাইব্রোঅ্যাডিনোমা যদি হয়ে থাকে, তার জন্য হয়তো সার্জারি হয়েছিল, বা কোনো একটা কারণে পেলভিক রিজনে যদি কোনো প্রকার একটা সার্জারি হয়, সেখানে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু এই ইউরিনারি ব্লাডারের জায়গাটা কিন্তু এফেক্টেড হতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখুন, এই কজটা যদি পাই, তাহলে কখনো স্ট্যাফ আসতে পারে, কখনো ট্রমার জন্য আমাদের আর্নিকা আসতে পারে। ওই রকম জায়গায় সফট টিস্যুর উপরে যদি কোনো প্রকার আঘাত থাকে, তাহলে আমরা কোনিয়ামের কথা একটা নিঃসন্দেহে ভাবতে পারি। তাহলে লক্ষণগুলোর সাথে সাথে আমার ইটিওলজিটাকে যদি আমি ভালোভাবে মিলিয়ে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের এই আত্মবিশ্বাসটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এটা ছিল একটা নিউরোলজিক্যাল কন্ডিশনের ব্যাপার। এছাড়া আর যে জিনিসটা হতে পারে, যেটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে ব্লাডের যে, সরি, ব্লাডারের যেটা ওভার অ্যাক্টিং যেটা ব্যাপার থেকে যাচ্ছে, সেটা আরো আরো কেন কেন ইরিটেট হতে পারে, মানে কেন ফ্রিকুয়েন্ট ইরিটেশন আমরা পেতে পারি। আমরা নিঃসন্দেহে মেড রেমেডিকায় যাব, আমরা নিঃসন্দেহে কেন্ট রেপার্টরিতে যাব বা সিনথেসিস রেপার্টরিতে যাব, আমাদের সিমটমটাকে নিশ্চিতভাবে একটা আনয়ন করার জন্য, আনার জন্য। সেই সাথে সাথে আমরা যদি আর কজগুলো যদি আমি খুঁজে পাই, তাহলে আমাকে কিন্তু আর অতটা হাতড়াতে হবে না, যতটা আমরা হাতড়াতে পারবো বা হাতড়াবো যদি আমাদের ওই বিষয়ে যদি সম্পূর্ণ একটা নলেজ না থাকে। এরকম দেখবেন অনেক সময় আমরা পাচ্ছি, অনেক পেশেন্ট আমরা পাই যে হ্যাঁ, আমার একটু পাটা ফুলেছিল, অ্যালোপ্যাথ দেখিয়েছিলাম, তো যা সমস্যার জন্য যাতে ভালোভাবে পেচ্ছাপটা হয়ে যায়, অথবা আমার কোন প্রোস্টেটের একটা সমস্যা নিয়ে মানে এলোপ্যাথি ডাক্তারবাবুদের কাছে গেছেন, তারা কিছু ডাইউরেটিক দেয়। ডাইউরেটিক জিনিসটা কি না, ইজিলি যাতে তার পেচ্ছাপটা খুব স্মুথলি যাতে বেরিয়ে যেতে পারে, সেটা যে কোনো কারণেই হোক, তাদের উদ্দেশ্য থাকে যেভাবে হোক আমার ইউরিনটাকে, পেশেন্টের ইউরিনটাকে বের করে দিতে হবে, কেমিক্যালি, মেকানিক্যালি, যেভাবে হোক, মেডিসিনাল ওয়াইজ। আমাদের উদ্দেশ্য কিন্তু একই থাকে। আমরা দেখব লক্ষণ ভিত্তিক কোনো প্রকার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ না করে, তারা কিন্তু দেখবে যেভাবে হোক আমার পেশেন্টের কিন্তু এই ইউরিন অবস্ট্রাকশন বা যেটা আমাদের শরীরে যাতে ইউরিনটা আটকে না যায়, সেই জন্য তারা ডাইউরেটিক দিচ্ছে যাতে পাটা ফুলে না যায়। এবার অনেক সময় দেখা যায় যে সে হয়তো কোনো একটা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে, হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে, তার মানে সাইড এফেক্ট হিসেবে কিন্তু পা ফোলাটা একটা খুব সাধারণ জিনিস। প্রোস্টেটের একটা সমস্যা আছে, তার ইউরিনের জমে যাচ্ছে, ইউরিন ঠিক মতো হচ্ছে না, পা ফুলে যাচ্ছে। অথবা অন্য একটা মনে করুন কি ব্যাপার বলতে পারি, আর একটা মনে করুন প্রোস্টেট বললাম, এটা বললাম, ডায়ুরেটিক আর কখন কখন তারা দেন, ডায়ুরেটিক তারা আরো দিচ্ছেন যেটাতে হয়তো কিডনির হয়তো একটা কোনো প্রকার সমস্যা আছে, তার জন্য তারা পা ফুলে যাচ্ছে। অর্থাৎ পা ফুলে যাওয়াটার
আই ওয়াশ, আই ওয়াশ ঠিক বলবো না এখানে, আই ওয়াশ কথাটা বলা, সরি, আই ওয়াশ বলাটা আমার ঠিক নয়। তাদের উদ্দেশ্য থেকে একটা ডায়রিউটিক দিয়ে যেভাবে হোক পেচ্ছাপটাকে কনভে করে দেবা, কারণ রিটেনশন অফ ইউরিন যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কিন্তু পেশেন্ট একটা দুর্বিষহ অবস্থা হবে, তখন কিন্তু একদম হসপিটাল বাড়াবাড়ি, জীবন সংকট এরকম একটা হতে পারে। একটা পেশেন্ট 2 দিন 3 দিন পায়খানা না করেও কিন্তু মোটামুটি সুস্থ জীবন পালন করতে পারে, কিন্তু একটা পেশেন্টের যদি 24 ঘন্টা পেচ্ছাপ না হয় তার কিন্তু একটা জীবন মরণ সমস্যা হয়। তাহলে এই যে জায়গাটা, আমাকে যখন আমি একটা কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করব, আমাকে জেনে নিতে হবে তিনি কোনো প্রকার ডাইউরেটিক ব্যবহার করেন কিনা, অর্থাৎ এমন কোনো ওষুধ খান কিনা যেটাতে এই ডাইউরেটিকের সাবস্টিটিউট বা এই জিনিসটা তারা খান কিনা, এটা কিন্তু আমাদেরকে জেনে নেওয়াটা সম্পূর্ণভাবে উচিত। আর একটা কেন হতে পারে, ম্যাক্সিমাম আমাদের যেরকম গল ব্লাডার স্টোনের কথা জানি, আমরা কিডনি স্টোনের কথা জানি, ঠিক সেভাবে দেখা যায় যে ইউরিনারি ব্লাডারের ভিতরে কিন্তু অনেক সময় স্টোন হয়, ইউরিনারি ব্লাডারে স্টোন হয়। যদি সেখানে কোনো প্রকার ইরিটেশন, স্টোন থাকলে যে ওটা একটা ফরেন বডি তৈরি হয়েছে, বাইরে থেকে আসেনি, নো ডাউট বাইরে থেকে আসেনি, কিন্তু যদি শরীরের ভিতরে যদি একটা ফরেন বডি তৈরি হয় তাহলে সেখান থেকে একটা রেগুলার ইরিটেশন হবে। তার জন্য কিন্তু এই ধরনের ওভার অ্যাক্টিং ব্লাডার বা ও এ বি, ওভার অ্যাক্টিং ব্লাডার, হ্যাঁ ও এ বি, আমরা তাদের ভিতরে লক্ষ্য করবো। অথবা এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে যে শুধু তখন উদ্দেশ্যটা কি হবে, শুধু ইউরিন বেরিয়ে গেল বা আছে সুস্থ নয়, আমাকে এমন একটা মেডিসিনের কথা ভাবতে হবে। হতে পারে সেটা কনস্টিটিউশনাল, হতে পারে মায়োজোমেটিক, হতে পারে সিলেক্টিভ, হতে পারে সিমটোমেটিক, কিন্তু ফিজিশিয়ান হিসেবে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে একটা পেশেন্টের প্যাথোলজির জায়গাটা কি বলছে। আপনি যদি সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে রিমুভ করতে না পারেন, তাকে যদি সুরাহা দিতে না পারেন, এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ থেকে যাবে। আমাদের চিকিৎসকের উচিত বা আমাদের চিন্তা ভাবনা, হ্যানিম্যানের চিন্তা ভাবনা কি হয় যে পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। পার্মানেন্ট একটা, যদিও পার্মানেন্ট শব্দটা একটা আপেক্ষিক শব্দ হিসেবে আমাদের মানা উচিত, যে যতটা সম্ভব দীর্ঘদিন তাকে একটা আরোগ্যের জায়গায় নিয়ে যাও। আমার মনে হয় পার্মানেন্টের কথাটা এই বললেই সব থেকে ভালো হয়। যাই হোক, তো এইখানে দেখে নিতে হবে যে তার ব্লাডারে কোনো প্রকার স্টোন, অথবা অনেক সময় কিন্তু ব্লাডারে টিউমার হয়, সেই টিউমারটাকে কিন্তু আপনাকে রিমুভ করতে হবে বাই মেডিসিন। কারণ ওই যে আমরা দেখেছিলাম প্রেগন্যান্সি পিরিয়ডে ফ্রিকোয়েন্ট মিকচুরেশন কেন হয়, কারণ কারণ ইউটেরাসের একটা চাপ ব্লাডারের উপর পড়ার জন্য ব্লাডারের ক্যাপাসিটি কমে গিয়ে তার বারবার একটা পেচ্ছাপ হবার প্রবণতা থাকে। তাহলে এই জিনিসটা আমাকে বুঝতে হবে। ফ্রিকোয়েন্ট মিকচুরেশন কোথায় এলেই সেই ভদ্রমহিলা যদি পিরিয়ডিক, অর্থাৎ তার যদি তখনও পর্যন্ত গর্ভধারণের একটা ব্যবস্থা থাকে, থাকে না, মানে এ থাকে, তাহলে কিন্তু আমরা যেরকম ভাবি সে গর্ভবতী কিনা এটা যেরকম আমাদের জানা উচিত, এইরকম জায়গায় এটা জানা উচিত যে তার কোনো প্রকার স্টোন, অথবা তার কোনো প্রকার স্টোন এবং কি বেশ বললাম টিউমার, এই জিনিসটা আছে কিনা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের ট্রিটমেন্টের প্রসিডিউর কিন্তু ঠিক সেইভাবেই হবে। আগের দিনে বলেছিলাম, তাই আজকের বিশেষ আলোচনা করব না, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। অর্থাৎ এই ধরনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিন্তু আমরা এই হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য ব্লাডার এবং তার জন্য ফ্রিকুয়েন্ট মিকচুরেশন বা ঘন ঘন পেচ্ছাপ পাওয়ার একটা কিন্তু আমরা প্রবণতা লক্ষ্য করি। এছাড়া দেখুন একটা ব্যাপার থেকে যায়, যতক্ষণ আমি এতক্ষণ যেরকম গর্ভাবস্থার প্রথম দিকটার কথা বললাম যেখানে আমরা ফ্রিকোয়েন্ট মিকচুরেশন পেতে পারি, ঠিক সেইভাবে মেনোপজাল যে সকল মহিলারা আপনার কাছে আসবে তাদের কিছু আপনাকে বুঝে নিতে হবে। এই সময়ে হতে পারে তার উম্ফ এমটি, হতে পারে তার ব্লাডারে কোনো প্রকার অসুবিধে নেই, স্টোন নেই, টিউমার নেই, কোনো প্রকার ঝামেলা পাকাচ্ছে না, কিন্তু একটা কথা আপনাকে ভাবতে হবে যে ইস্ট্রোজেন লেভেল যদি কমে গিয়ে থাকে মহিলাদের, তাহলে কিন্তু এই ধরনের ব্লাডার কন্ট্রোলের যে সমস্যাগুলো হয়, ব্লাডার কন্ট্রোল বলবো না, ইউরিন কন্ট্রোলের যে সকল সমস্যা হয়, আমরা এই ফিচারটা আমরা কিন্তু তার মধ্যে লক্ষ্য করতে পারি, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। আরেকটা হতে পারে কি, পেলভিক উইকনেস। তার যদি অ্যাজ এ হোল পেলভিক ডিসঅর্ডার থাকে, দেখুন আমরা বড়ি খুলে বা অ্যালেন খুলে দেখবেন বাংলা বইও লেখা আছে বস্তি গহরের দুর্বলতা, এবং অদ্ভুতভাবে দেখা যায় যে জেনে হোক না জেনে হোক আমরা যখন মেডোরিনামের মতো মেডিসিন ইউজ করি,
যে কোনো সমস্যাই থাক, ও যে কি বা হ্যানিম্যান যে কি অবদান, এটা মাঝে মাঝে আমরা ভাবি যে কি করে এটা হয় এবং কেন হয়। হয় এটাও সত্য, কেন হয় সে উত্তর হয়তো বলবেন যে সিমটোমেটিক মেডিসিন করেছে, এটাই তো হোমিওপ্যাথির অবদান। তবু যেন মাঝে মাঝে আশ্চর্য ভাবতে হয় যে পেলভিক ডিসঅর্ডারের সমস্ত রোগী কি এই মেডোরিনামের মেডিসিন প্রায় 60% কাজ করে বেরিয়ে যায়। মেডোরিনাম কাজ না করলে থুজা করবে, থুজা না করলে স্যাবাইনের মতো ওষুধ করবে। অনেকেই আছে এই জায়গাটা করার জন্য, কিন্তু মেডোরিনামকে বাদ দিয়ে কখনো এই পেলভিক ডিসঅর্ডার, সেটা মেল হোক ফিমেল হোক, আমরা কিন্তু ভাবতে পারি না। ইভেন গনোরিয়ার যে সূত্রপাত যেখান থেকে হয়েছে সেটা কিন্তু এই পেলভিক ডিসঅর্ডার থেকে হয়েছে, বা থ্রু ইউরেথ্রা বা থ্রু পেনিস, আপনি যেভাবে বলুন না কেন, এই জায়গাটাকে কিন্তু আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। অর্থাৎ মেডিসিন সিলেকশনের জায়গাটা যেরকম হবে আপনাদের, আপনার চিন্তা ভাবনার মানে একদম কেবল নখদর্পণে দেখবেন যে লক্ষণগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে, যদি আপনি সেই জায়গাটা বোঝেন, কত সুন্দরভাবে আপনার চোখের সামনে উঠে চলে আসবে। কারণ আপনি জানলেই তো সেটাকে ধরতে পারবেন, আর যদি কখনো না জানেন কখনই কিন্তু সেই জিনিসটা অ্যানালাইসিস করতে পারবেন না। ওইটাকেই বলা হয় হাতুড়েপনা, না বুঝে একটা ওষুধ দেওয়া। আর একটু বুঝে ওষুধ দিলে যদি আমরা সেই জায়গাটাকে কাটিয়ে উঠতে পারি, তাহলে কিন্তু তার চেয়ে বড় কোনো সমস্যা থাকতে পারে না। তো পেলভিক ডিসঅর্ডারের ভিতরে কিন্তু আমরা ফোর্সেপ ডেলিভারি পেতে পারি, প্রলংড চাইল্ড বার্থ পেতে পারি, দীর্ঘ সময় তার অন্য ধরনের প্রকার একটা সার্জিক্যাল হয়েছে, সার্জারি হয়েছে, অথবা দীর্ঘদিন ধরে সে এই ধরনের একটা গনোরিয়া বা অন্য কোনো প্রকার সমস্যা সে ভুগেছে, গোটাটাই হচ্ছে তার এই পেলভিক রিলেটেড অর্গান, তার যাই হোক না কেন, পেলভিক রিলেটেড বিভিন্ন ধরনের এই অসুস্থতার জন্য কিন্তু আমাদের পেশেন্টদের ভিতরে এই ধরনের, অর্থাৎ ওভার অ্যাক্টিং অফ দ্য ব্লাডার, আমরা কিন্তু বা যেটা আমরা মেডিকেল ভাষায় আর্জিং ফ্রিকুয়েন্ট, আমরা এই শব্দগুলো কিন্তু আমরা পেতে পারি। আর একটা জিনিস খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে একটু আগে যেটা আমি বলেছিলাম যে কোনো প্রকার ড্রাগ যেটা ইরিটেশন বাড়িয়ে দিতে পারে। তাছাড়া কিন্তু যাদের ভিতরে এই অ্যালকোহলিক হ্যাবিট বা প্রচন্ড পরিমাণে কফি পানের হ্যাবিট, বা মানে প্রয়োজনের অতিরিক্ত, মানে তারা শুনেছে নাকি জল বেশি খেতে হয়, আরে বাবা তারও তো একটা নিয়ম আছে। সেইটাকেও তারা যদি ওভারকাম করে বেরিয়ে যায়, প্রয়োজন হচ্ছে অতিরিক্ত যদি জল খায়, তাহলে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। এই হচ্ছে কেস টেকিং এর জায়গা। দু ধরনের কেস টেকিং, হোমিওপ্যাথি মেডিসিন দেওয়ার জন্য একটা কেস টেকিং, আরেকটা কেস টেকিং হচ্ছে তার প্যাথোলজিটা বোঝার জন্য। অতএব সাইমাল্টেনিয়াসলি আমরা যদি দুটো জিনিসকে এক লাইনে এনে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের কি বলবো, আমাদের চিকিৎসার জায়গাটা কিন্তু আরো বেশি সুরাহা হয়। মজার ব্যাপার হচ্ছে, আগের ক্লাসে আমি বলেছিলাম যে মডার্ন মেডিসিনের কনসেপ্ট এবং হোমিওপ্যাথির কনসেপ্ট কখনো এক প্যারাতে বসাবেন না, ঠিকই বলেছিলাম। আজকে কিন্তু আবার সেই একই কথাটা আরেকটু সুচারুভাবে বলছি। সম্পূর্ণভাবে জেনে রেখে দিন গোটা পরিস্থিতিটা কি হয়, আপনি আপনার মতো করে প্রেসক্রিপশন করুন। ওই সূক্ষ্মভাবে দুটোকে মেলাবেন না, কিন্তু দেখবেন খুব দুটোর মধ্যে কিন্তু একটা যোগসাজশ থেকে যায়, যেটাই হচ্ছে মেডিকেল, কি বলবো, আপনার এথিক্স বলুন বা মেডিকেল নলেজ বলুন, অথবা টেকনিক বলুন, বা তার অভিজ্ঞতা বলুন, অথবা তার হাতগুলো, কতগুলো লেমন টার্ম আছে। ও ডাক্তারবাবু বিশাল হাত যশ, আসলে কি উনি ওই জায়গাটা খুব ভালো বুঝেছেন বলেই রুগীকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারছেন। কফির কথা যেরকম বললাম, সেরকম মনে করুন শুধু শুধু জল বেশি খাচ্ছে এরকম নয়, বিভিন্ন ধরনের সেই যদি ফুড, বিয়ার বা লিকুইড আছে এরকম পরিমাণ, সে যদি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করে, তাহলে কিন্তু এই ধরনের ইরিটেবিলিটি অথবা ওভার অ্যাক্টিং অফ দ্য ব্লাডার, এটা কিন্তু আমরা লক্ষ্য করব। আর একটা জিনিস দেখবেন, খুব সাধারণ জিনিস আমরা খেয়াল করি না কিন্তু খুব সাধারণ জিনিস, দে হু আর ওবেটেক, যারা স্থূলকায়, তাদের ভিতরে কিন্তু এই ধরনের ওভার অ্যাক্টিং অফ দ্য ব্লাডার হবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে। অর্থাৎ তাদের এক্সেস ওয়েট এবং তাদের এই ভুঁড়ির যে চাপ সেই ইউরিনারি অর্গান ব্লাডারের উপরে পড়ছে, সেটা নিশ্চয়ই একটা লিনথিন ভদ্রলোক বা ভদ্রমহিলার হচ্ছে না। এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। সেই জন্য আমি পেশেন্টালি একটু যদি ওবেটিক দেখি, তাকে খুব ঠান্ডা মাথায় মগজের ভিতরে ঢোকানোর চেষ্টা করি যে দাদা অথবা দিদি, আপনাদের ভুঁড়িটাকে কমান, কারণ ভুঁড়িটা হচ্ছে সকল রোগের আধার।
আপনি ভাবছেন বাহ আমার তো বেশ ভালো স্বাস্থ্য, আপনার কাছে ভালো স্বাস্থ্য, আমি কিন্তু মোটেই আপনার স্বাস্থ্যটাকে ভালো দেখছি না। অতএব আপনি আপনার ভুঁড়িটিকে রিডিউস করুন। ভুঁড়িটি না কমালে আপনার কিন্তু আস্তে আস্তে সব কিনতে হবে। মনে করুন আপনার বডি ওয়েট অনেক বেশি, সাইমালটেনিয়াসলি তার সাথে একই রেশিওতে তো আপনার লিভারের কি বলবো হাইপারট্রফি বা ফ্যাটি লিভার বা হেপাটোমেগালি, যত ঘটনাগুলো কিন্তু দেখবেন আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। তার মানে এই নয় যে যে রোগা তার হেপাটোমেগালি হবে না, কিন্তু আপনার হবার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ আপনি হচ্ছে স্থূলকায়। তাহলে এই স্থূলকায়ত্ব থেকে বাঁচতে গেলে যেরকম আপনার ডায়েটের উপরে নজর দিতে হবে, ঠিক জানতে হবে স্থূলকায়ত্বের জন্য আপনি কি কি রোগে ভুগতে পারেন। অর্থাৎ আপনাদের কাছে যদি কোনো পেশেন্ট এই ধরনের সমস্যা নিয়ে আসে, আপনি কিন্তু স্থূলকায়ত্বকেও কিন্তু একটা জায়গায় দিতে পারবেন যে হ্যাঁ এইটার জন্য কিন্তু আমার এই পেশেন্টটা এই ধরনের ঘন ঘন মিকচুরেশনে ভুগছে। কনস্টিপেশনের কথা একটু আগে আমি বলেছি, কি হ্যাঁ না বললেও মানে এখন আবার বলছি যে যারা কনস্টিপেটেড, যে সকল পেশেন্টরা যাদের বাউলস নিয়মিত হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা দিতে পারে। আর একটা হয় অ্যালকোহলের কথা, যেরকম বললাম, দেখবেন স্বীকার করে না অনেকে, কিন্তু আমরা বুঝতে পারি যে সে হচ্ছে স্মোকার কিনা। যাদের স্মোকিং হ্যাবিট থাকে তাদের কিন্তু এই ধরনের OAB অর্থাৎ ওভার অ্যাক্টিং ব্লাডারের একটা প্রবল প্রবণতা থাকে। তাছাড়া একটু আগে বলেছিলাম যে অ্যালকোহল, তার সাথে একটু অ্যাড করতে পারেন। অ্যালকোহল বলেছি, ওভার ফুড বলেছি, সেটা হচ্ছে অ্যাসিডিক ফুড। যারা প্রচন্ড পরিমাণে অ্যাসিডিক ফুড খায় তাদের ভিতরে কিন্তু এই ধরনের একটা এই ওএবি অর্থাৎ ওভার অ্যাক্টিং ব্লাডার কিন্তু একটা সম্ভাবনা প্রবল পরিমাণে থেকে যায়। তাছাড়া একটা রোগের কথা তো আমরা হামেশাই জানি, বলা হয়নি, সেটা কি? সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস ইনসিপিটাসই হোক, ডায়াবেটিস মেলাইটাসই হোক, উভয় ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ওভার অ্যাক্টিং বা অ্যাক্টিভ ব্লাডার আমরা কিন্তু বারবার তার ক্ষেত্রে লক্ষ্য করব। তাহলে এবার দেখুন যে ব্লাডার কন্ট্রোল ইস্যুতে আমরা যে জিনিসগুলোকে আলোচনা করলাম সেটা ছিল একটা জায়গা। আরেকটা জায়গা কিন্তু রয়ে গেছে, সেই জিনিসটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আহ, যে ইউরিনারি ইনকন্টিনেন্স, যেটাকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ তার পেচ্ছাপের একটা অসংযমতা, অর্থাৎ ধারণ ক্ষমতা কম। আগেরটা ছিল কি, প্রচন্ড পরিমাণে ব্লাডারের ইরিটেশনের জন্য তার সমস্যা। এইবার যে জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তার নিষ্ক্রিয়তা, অর্থাৎ যে যে কারণে সে তার কন্ট্রোলিং পাওয়ার, পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতাটা তার নষ্ট হয়ে গেছে। প্রেগনেন্সি অবস্থা যেটা ছিল সেটা ছিল তার ফিজিওলজিক্যালি নর্মাল। আমরা একটা কথা খুব হাসতাম, স্যার স্যার সবই তো দেখি ফিজিওলজিক্যালি নর্মাল, বুঝে ধর সবকিছু ফিজিওলজিক্যালি নর্মাল হয় কিনা গোটাটা ভাব, তারপর দেখবে। স্যার হাইলি অটিটিউডে গিয়ে যদি যদি রেসপিরেটরি ট্রাবলস হয়, আপনি এইমাত্র বললেন গর্ভবতী মহিলাদের পা ফুলে, আপনি একটু আগে বললেন যে গর্ভবতী মহিলাদের ভেরোকেস ভ্রূণ হওয়ার সম্ভাবনা, আপনি বললেন তাদের হার্টের একটা পালপিটেশন বেড়ে যায়। বলে এইটাই তো বুঝতে হবে যে কোনটা প্যাথোলজি আর কোনটা হচ্ছে ফিজিওলজিক্যালি নর্মাল। এই প্যাথোলজি এবং ফিজিওলজিক্যালি নর্মালের ব্যাপারটা যে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকরা ঠিকভাবে নিয়ে আলোচনা করেছেন, তাদের কাছে কিন্তু রোগের ভয় এবং রোগকে নিয়ে ভয় না পাওয়া দুটো কিন্তু ভালোভাবে তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। আমাদের হোমিওপ্যাথিদের মুশকিল হচ্ছে রোগটা কতখানি ভয়ানক জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। কিন্তু ফিজিওলজিক্যালি নর্মাল যে জায়গাটা সেটা আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের সেই ভয়টা থাকে না। আর ফিজিওলজিক্যালি নর্মাল কোনটা নয় সেটা সম্বন্ধে যদি আমাদের যদি সার্বিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় হিতে বিপরীত করে ফেলি। দেখবেন প্রায় সময় স্ট্রোক হয়েছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, আমরা বুঝতে পারলাম না, গ্যাস হয়েছে, ও গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধ দিয়ে দাও কমে যাবে, যেটা মডার্ন মেডিসিনে অনেকেই ভুল করেন, আমরাও করি। কেন? তার যে কার্ডিয়াক ট্রাবলস গুলো হতে পারে বা হতে যাচ্ছিল বা অনেকদিন আগে ইন্ডিকেশন দিয়েই গিয়েছিল তার শরীর, কই আমরা তো সেটা সম্বন্ধে কখনো জানতে চাইনি। আসলে জানতে চাইনি বলেই ওই সন্ধ্যাবেলা একটু কচুরি খেয়েছিল বলে রাত্রে গ্যাস হয়েছে ভেবে গ্যাসের ওষুধ দিলাম, আর সেটা না হয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট কখন হয়ে গেছে সেটা যদি আমরা বুঝতে না পারি, ঠিক সময় কিন্তু আমরা পেশেন্টটাকে হসপিটালে রেফার করতে পারবো না। না হলে একটু কার্বোহাইড্রেট খান না, কমে যাবে, হয়তো কারো 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 কমে,
কিন্তু বিশ্বাস করুন সবার কিন্তু কমে না। অতএব এই ধরনের জায়গাটা, অর্থাৎ ফিজিওলজিক্যালি কোনটা নর্মাল, কোনটা অ্যাবনর্মাল, প্যাথোলজিক্যালি কোনটা নর্মাল, কোন বয়সে কোনটা স্বাভাবিক, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, যেহেতু আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আপনার ইউরিনারি ইনকন্টিনেন্স, যেটা অর্থাৎ তার অসংযমতা বা পেচ্ছাপ ধারণ করতে না পারার যে ক্ষমতাটা তার ভিতরে অনেক সময় থেকে গেছে, সেটা হচ্ছে তার ডায়েটারি ফ্যাক্টর, অর্থাৎ সে কি জিনিস খাচ্ছে কি জিনিস খাচ্ছে না। আরেকটা হয় যে লং টার্ম সে কোনো প্রকার মেডিসিন খেয়ে যাচ্ছে কিনা, যেটার জন্য তার এই সাইড ইফেক্ট হিসেবে এই ফ্রিকোয়েন্ট মিকচুরেশনের একটা জায়গা রয়ে গেছে কিনা। ইনফেকশনের কথা আমরা আগেও আলোচনা করেছি, কনস্টিপেশনের কথা বলেছি আমরা, ডেলিরিয়ামের, ওটা ডেলিরিয়াম বলবো না, ঠিক ডাইমেনশিয়া ঠিক নয়, এটাকে কি বলবো, যারা সাইকোলজিক্যালি, মানে যেটা আমার বলা হয়তো উচিত ছিল সে প্রথম চ্যাপ্টারটাতে প্রথমের জায়গাটা নিউরোলজিক্যাল প্রবলেমে, অর্থাৎ মেন্টালি সে বুঝে উঠতে পারে না যে তার পেচ্ছাপটা পেয়েছে কিনা। আসলে আমি ঠিক হয়তো ভাষাটা তো আমার ঠিক হচ্ছে না, আলটিমেটলি আমি বলতে চাইছি এটা কি, পেচ্ছাপ পেয়েছে সে ঠিক বুঝে উঠতে পারে না, যখন তা বুঝতে পারে তখন তার কিন্তু কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ তার বয়স রিলেটেড যে জায়গাটা, সেটা আমাদের কিন্তু অনেক সময় বুঝতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে প্যারালাইসিসের ব্যাপার রয়ে গেছে, কোনো প্রকার যদি সার্জারি হয়ে থাকে তার ব্যাপার রয়ে গেছে। তো এই জায়গাগুলো আমাদেরকে ভাবার সাথে সাথে আর কতগুলো কি ভাববো, যারা ধরে রাখতে পারছে না তার প্রোস্টেটে কোনো সমস্যা আছে কি, সেটা আমাদেরকে ভাবতে হবে। মেনোপজের কথাটা বলেছি। তাছাড়া আপনার এজ, কোন এজে কোনটা, দেখুন অনেক বাচ্চা আমরা পাই যারা মায়েরা এসে বললো ডাক্তার আর বলবেন না, জ্বালিয়ে খাচ্ছে, ঠিক ভাষাটা এরকম, জ্বালিয়ে খাচ্ছে 5 মিনিট পর পর পেচ্ছাপ। আমি মজা করে বললাম আপনি এখানে কতক্ষণ এসেছেন? হ্যাঁ, তা তো আধ ঘন্টা তো হয়ে গেল, কোথাও আপনার বাচ্চাটা তো গেল না। আসলে পেশেন্টের মায়ের 5 মিনিট আর পেশেন্টের 5 মিনিটের ভিতরে কিন্তু মানে শিশুদের ক্ষেত্রে একটা সমস্যা আছে। আসলে হয় কোথায়, স্কুলে গেলেই সে বেশি করে, তার মনে একটা ইরিটেশন তৈরি হয়, পরীক্ষাটা পারবো তো, বা ম্যাডাম যেটা জিজ্ঞাসা করেন পারবে তো, নাহলে তোমাকে সিলেবাসে গার্জেন কল করবে, না পারলে তোমাকে কান ধরে দাঁড় করিয়ে দিবে। এই যে মেন্টাল ইরিটেশনের জন্য যদি হয়, সেখানে কিন্তু আপনাকে এমন একটা মেডিসিনের কথা ভাবতে হবে যে মেডিসিনটা মাইন্ডের উপরে সব থেকে মানে ফার্স্ট কাজ করবে, মাইন্ডের উপরে। এই আবার তো এসে কন্ট্রাডিক্টরি কথা চলে আসছে, কেউ বলতে পারেন স্যার হোমিওপ্যাথিক ওষুধ তো প্রথমেই মাইন্ডে কাজ করে, সেটা আলাদা জায়গা। এইখানে যেটা বলছি, আপনাকে এমন একটা ওষুধের কথা ভাবতে হবে যেটা মেডিসিনটা মেন্টাল ইরিটেশনটা কমিয়ে দেবার ক্ষমতাটা সব থেকে বেশি আছে। একোনাইটের ভিতরে যেরকম আছে, এপিসের মধ্যে সেরকম আছে, ক্যান্থারিতে সেরকম আছে, কিন্তু হয়তো আরো মেডিসিন যেটা খুব ধীরে কাজ করে, সে সকল ওষুধগুলো আশা করি আমরা ঠিক এরকম জায়গায় ব্যবহার করব না। অর্থাৎ এই যে জায়গাটা, পেশেন্টের বয়স, আরেকজন দেখবেন, আমি এরকম অনেক মহিলা দেখেছি বয়স্কদের, তিনি যখন নিজের বাড়িতে আছেন, আসলে আমাদের তো এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, নিজের বাড়িতে আছেন, রাত্রেবেলা একবার কি দুবার ওঠেন, তাতে তার কোনো সমস্যা থাকে না। কিন্তু কোনো কারণে তিনি যদি তার ছেলে বৌমার বাড়িতে গেছেন, তাকে কিন্তু অনেকবার উঠতে হয় এবং তার আয়াটিকে পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোথায়, আপনি 3 দিন আগে বললেন রাত্রে মাত্র দুবার করে উঠছেন, ভালোই তো, দুবার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, হঠাৎ এসে বলছেন কেন যে 5-6 বার করে উঠতে হচ্ছে? কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এই যে কেস টেকিং এর যে মজার জায়গা, যেটা আমি বিভিন্ন ক্লাসে কেস টেকিং এর জায়গা নিয়ে বলি, আসলে কেস টেকিংটা ওই হ্যানিম্যানীয় মতে হলেও আমি সবই জানবো, কিন্তু কোন পেশেন্টের কি জানবো এই জিনিসটা কিন্তু নতুন ভাবে অর্গানন লেখা নেই, কিন্তু আপনাকে জানতে হবে। অর্গানন লেখা নেই বলে আমি অর্গানন কিন্তু কোনোভাবে ছোট করছি না, আমি বলতে চাইছি যে আপনার চিন্তা ভাবনাটাকে আর কত না আধুনিক করতে হবে। এই যার কথা আমি বলতেই যাচ্ছিলাম, এবার খোঁজ নিয়ে দেখলাম তার মেয়ে বলছে মা তো আমার কাছে থাকে, তো এখানে আয়া থাকে, আর তারই ঘর, মার কোনো ভয় থাকে না। কিন্তু যখনই দাদা বৌদির কাছে যায়, তখনই দেখা যায় যে বৌদিকে প্রচন্ড ভয় পান, সে রাত্রে না একটা অস্থিরতায় কাটে, যদি কিছু হয়ে যায়, যদি পেচ্ছাপ করে ফেলে বিছানায়। এই মানসিক চাপের জন্য, এই মানসিক হতাশার জন্য, অথবা এই মানসিক উদ্বিগ্নতার জন্য তার কিন্তু ফ্রিকোয়েন্ট এক্সিডেশনটা বেড়ে যায়। তো আপনার কি করা উচিত তখন? তাকে সুপরামর্শ দেওয়া উচিত যে আপনি আপনার মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছে যান, যেটা আপনার নিজের বাড়ি বলে মনে করেন, দেখবেন আপনার সমস্যাটা কম। এই যে একটা বলছিলাম না, যে আমরা কতটা সারাতে পারবো পারবো না, কোন মেডিসিনে কতটুকু নিয়ে যেতে পারবো, এটা কিন্তু একটা
চিকিৎসার একটা অঙ্গ, যে আপনাকে জানতে হবে ওই ভদ্রমহিলাটি কার কাছে আছেন এবং যাদের আন্ডারে আছেন তাকে তিনি শাসন করছেন না তিনি শোষিত হচ্ছেন। এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে বোঝা উচিত। তাছাড়া মনে করুন আর কি হতে পারে, ফুড হ্যাবিটের কথা বললাম, ঘুম ঠিক ঠিক না হলে হবে হবে আমাদের ঘড়িতে তো 10টা 40 প্রায় বেজে গেছে, অতএব আমাকে এবার নিষ্কৃতি দিতে হবে। আমি বিদায় নিচ্ছি আজকের জন্য। আগামী ক্লাসে এর পরের জায়গাটা, অর্থাৎ এই প্রোস্টেট বা ইরেকটাইল ডিসফাংশন বা মেল ইনফার্টিলিটি কতটা প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আপাতত ভাবে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তো খুব ভালো, এখনো পর্যন্ত কোনো মেসেজ ঢুকেনি। মেসেজ ঢুকলে চিন্তা ভাবনা পড়ে যেতে হয়, তার অনেক উত্তর দিতে হয়। তো সবাইকে আমার এই সান্ধ্যকালীন কি রাত্রিকালীন শুভেচ্ছা জানিয়ে, যদি এবার আপনাদের কোনো প্রশ্ন থাকে ছোট্ট করে প্রশ্ন করবেন, একদম দীর্ঘমেয়াদী প্রশ্ন করবেন না, আমার রাত জাগা নিষেধ। অতএব আমি একটু পরে ঘুমোতে যাব। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করলাম। নমস্কার, ভালো থাকুন সবাই। শ্যামলদা, ক্লাস শেষ হয়ে গেছে? আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। একটা সুন্দর আলোচনা আমরা উপহার পেলাম স্যারের কাছ থেকে। এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমাদের মাঝে এস এম জাহাঙ্গীর স্যার আছেন উপস্থিত। স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। জাহাঙ্গীর স্যার মনে হয় লিভ নিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার উপস্থিত আছেন। স্যার যদি কিছু বলেন স্যার। স্যার মনে হয় অবনাথ স্যার, আপনি কিছু বলুন স্যার। আমি এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আজকের আলোচনার বিষয়ে যতটুকু আলোচনা হলো, স্যারকে প্রশ্ন করুন। কারো যদি জানার থাকে স্যার আপনারা করুন। বিশ্বনাথ দত্ত স্যার ছিলেন, অনেকদিন পর বিশ্বনাথ দত্ত স্যারকে পাচ্ছি, ওনাকে আপাতত কিছু বলতে বলো। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার বলুন। আলোচনা, আমার একটা প্রশ্ন। এখন তো আমের সময়, আম খেলে পরে, আম বা কাঁঠাল এগুলো খাওয়ার পরে যেখানে ভোর 5টায় বাথরুম হয়, পেচ্ছাপের যে একটা আর্জিং হয়, সেখানে দেখা গেল রাতে 2:30 বা 2:45-এর সময় সে আর্জিং হলো। আবার উঠে সে আবার বাথরুম করলো, অনেকটাই বাথরুম হলো। বাথরুম করে আর এসে একটু বসলো, বসে ওই ছোট গ্লাসে একটু জল খেলো, জল খেয়ে কিছুক্ষণ বসে আবার শুয়ে পড়লো। আবার ঠিক 4টের সময় আবার, মানে 1.5 ঘন্টা পরে। তা এই যে ঘটনাগুলো আম খাওয়ার পরে যে হচ্ছে, এই যে ব্যাপারটা ঘন ঘন বাথরুম রাত্রিবেলা, এইটা কি বা দেখুন, এটা খুব সাধারণ জিনিস। যারা ডায়াবেটিক রোগী তারা যদি আম খায় তাদের প্রচন্ড পরিমাণে সুগার লেভেল বেড়ে যায়। কাঁঠালের ক্ষেত্রে ঠিক তাই, বা কাঁঠাল এক প্রকারের ইরিটেশন তৈরি করে মেন্টালি এবং ফিজিক্যালি। প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এগুলো ভোরবেলায় তার অঘটনগুলো ঘটায়। অঘটন মানে এই কথা বলতে চাচ্ছি যে পেচ্ছাপ পাওয়ার প্রবণতা, এবং এটা এই যে একটু আগে বললাম যে ফিজিওলজিক্যালি কোনটা নর্মাল আর কোনটা ডায়েটারি নর্মাল আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু প্যাথোলজির মধ্যে পড়ে না। তাকে বলুন এটা কম করে দিতে, সে সুস্থ থাকবে। এটা খুব সাধারণ জিনিস। তো আজকে উচ্চ পাচ্য খেয়েছি, পেটটা আমার অসুবিধা হবে, এটা কোনো রোগ নয়। দিস ইজ ইন ডিসপোজিশন।
এই ইনডিসপোজিশনটাকে আমরা যদি রোগ ভাবি তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন আমরা ভুলভাল ওষুধ দেবো। ইনডিসপোজিশন কি, তার জন্য আমাকে ওয়েট করতে হবে, আর ডিজিজ কি, তার জন্য আমাকে ওষুধ দিতে হবে। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যারকে ধন্যবাদ। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর প্রশ্ন তো দেখতে পাচ্ছি না স্যার। স্যার আমি স্যারকে একটা কোশ্চেন হ্যাঁ। করবো স্যার। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ স্যার, বলছি মানে আমার একটা পেশেন্ট, সে গতকাল এসছিল। সে হচ্ছে আমাকে জানাচ্ছে যে আমি বারে বারে প্রস্রাব করতে যাচ্ছি, কিন্তু প্রস্রাব আমার ঠিকঠাক হচ্ছে না, অল্প হচ্ছে, আর আমার খুব কষ্ট হচ্ছে, বেশি খুব কষ্ট হচ্ছে। মানে আমার প্রস্রাব করেও একটা যেন মানে ঝাঁকুনি লাগছে, খুব মানে ঝাঁকুনি নয়, মানে কষ্ট মতো হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। ফের করে আসার পরে কিছুক্ষণ পরে যেন ভাবলে মনে হয় যেন এক্ষুনি আমার প্রেসার পেয়েছে, আর প্রেসার পেলে ছুটে যেতে যেতে যেন কাপড় চোপড়ে করে ফেলি, এরকম অবস্থা হচ্ছে। তাকে কি মেডিসিন দেওয়া যেতে পারে? মেডিসিন কি দেওয়া যেতে পারে, এটা খুব কঠিনতম প্রশ্ন, এইটুকু তো বলা সম্ভব না। শুধু আমি জানতে চাই যে তিনি ভদ্রলোক না ভদ্রমহিলা? ভদ্রলোক। এটা দেখুন তার বয়সটা কত? বয়স ওই 40-এর কাছে। প্রস্তুত এনভায়রনমেন্টে রাখবেন। প্রথম অবস্থা এই জায়গাটা দেখে নিন। রাত্রেবেলা কোনো প্রকার ঘুমের ওষুধ ঘুমান কিনা সেটা জেনে নিন। তার ঘুমের ভিতরে কোনো শান্তি আছে কিনা, না খুব মানসিক না, ঘুমের ওষুধ টষুধ সে কিছুই খায় না। সে কিছুদিন আগে একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল, থুজা খেয়েছিল। হ্যাঁ বলো, থুজা 1M আমি খেয়েছিলাম, মানে একটা ডাক্তার দিয়েছিল। তো তারপরে খেয়ে কি আমার এরকম হলো? আমি বললাম না, এরকম কিছু হয়নি, আপনার এরকম প্রবলেম না, দেখছি। পূজা কতদিন খেয়েছি? থুজা হচ্ছে মানে 2টো ডোজ খেয়েছিল সে। এবার হাইপার অ্যাক্টিভ যদি রোগী হয় তাহলে তার থুজাটা একটু অসুবিধায় ফেলতে পারে, হয়তো নাও ফেলতে পারে, আমি সেটা বলছি না। হ্যাঁ, এখানে আপনার সম্পূর্ণ কি বলবো, প্রোস্টেটের কি অবস্থা আছে, ব্লাডারের কি অবস্থা আছে, তার নার্ভাসের একটা ব্যাপার, বা অন্য কোনো মেডিসিন খায় কিনা, আর মাইন্ড সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, সবকিছু নিয়ে আপনি যদি একটা ওষুধ নির্বাচন করতে পারেন, আমার মনে হয় এই বয়সে এটা আরোগ্যের দিকেই যাবে। মানে 2-3 দিন যেহেতু হচ্ছে, তার বয়সটা কম। 2-3 দিন হচ্ছে, বেশি দিন নয়, 2-3 দিন হচ্ছে। হ্যাঁ, সে কথা বললাম তো, 2টো দিন দেখুন, তারপরে বিভিন্ন ওষুধ আছে, ওই সিমটমটা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। হ্যাঁ, স্পার্কিং বা কনভালশন ডিউরিং ইউরিনেশন বা লাস্ট পার্ট অফ দ্য ইউরিনেশন রেপার্টরি খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। নমস্কার দাদা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর আমার একটা কোশ্চেন ছিল, বলবো কি? হ্যাঁ স্যার, আপনি বলুন। সাধারণ কোশ্চেন হলো, যেমন যে বাচ্চারা যে বিছনায় প্রস্রাব করে, কোনো রাতে 2বার কোনো রাতে 3বার করে, এখন এটা তো দেখা যাচ্ছে প্যাথোলজিক্যালও কোনো প্রবলেম পাওয়া যায় না খুঁজে, আবার ফিজিক্যাল নর্মালও সমান হয় যদি বিছনায় প্রস্রাব করে। এখন আসলে কি এটা প্যাথোলজিক্যাল প্রবলেম না ফিজিক্যাল প্রবলেম স্যার? এটা দুটো জিনিসে পাওয়া যায়। কারো যদি প্রচন্ড পরিমাণে কৃমি থাকে তাহলে সেটাকে আপনি প্যাথোলজি বলবেন কি ফিজিওলজি বলবেন আমি জানি না। ডিপলি মানে একদম স্টুপিডের মতো ঘুমায়, সেটা প্যাথোলজি বলবেন কি ফিজিওলজি বলবেন আমি জানি না। সে তো স্বপ্ন দেখছে সে ঠিক জায়গাতেই পেচ্ছাপ করছে, এটাকে আপনি ফিজিওলজি বলবেন কি নর্মাল সাইকোলজিক্যাল বলবেন আমি জানি না। অর্থাৎ এইখানে বলবো, যেহেতু বাচ্চাদের ব্যাপার অত কিছু খুঁজে পাবেন না, আপনাকে ট্রু কেস টেকিং করে রুব্রিক হিসেবে যে মেডিসিনটা আসছে সেটি আপনার দেওয়া উচিত। ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা স্যারকে ছেড়ে দেবো, কারণ স্যারের অসুবিধা আছে। স্যার, আপনার কি শরীর খারাপ? রাত জাগা পারার মধ্যে কোনো কিছু ঘটনা ঘটেছিল কিছু? না, সেরকম কিছু নয়। আসলে আমি আমার একটা হ্যাবিটের মধ্যে পৌঁছে গেছি, সুস্থ থাকার জন্য মোটামুটি 10টা সাড়ে 10টা শুয়ে পড়ি, ভোর 4:30 থেকে 5টায় উঠি। এর বাইরে চলে গেলে একটা ইনডিসপোজিশন, একটা অস্বস্তির মধ্যে যেন কাটতে থাকে, শুধু এইটুকুনি, আর কিছু নয়। আমি
কখনো করি না। হ্যাঁ, এবার আপনার সাথে প্রয়োজন হচ্ছে, ক্লাস হচ্ছে, আমি 12টা পর্যন্ত জাগতে পারি, কিন্তু জেনারেলি আমি দেরি করি না আর কি এটা। না, আমরাও রাত জায়গা কমিয়ে দিয়েছি। আমরা কারণ রাত মনে আছে জাগা আমরা একটা 11 সময় 2টো 2:30 পর্যন্ত গল্প করেছি। সেটাও এখন দিনও তো এখন এখন আর আমি করি না। অনেকটাই কমিয়ে ফেলেছি, তাতে আমি একটু সুস্থ থাকি। আর সুস্থ থাকাটাই তো আসল জিনিস না, যার জন্য আমি মোটামুটি 8:30টার মধ্যে আমি খেয়ে নিই, 8টা এটা ভালো, আগে খেলাটা ভালো। ভালো থাকি। হ্যাঁ, খেয়ে গল্প করছি, খুব ভালো কাজ। ওই শখ করে খেতে খেতে রাত্রি 11টা বাজাবো, তারপরে বুকের ব্যথা, হসপিটাল নিয়ে চলে রে বাবা, আমি ওসবে নেই। হ্যাঁ, যারা শুনছেন তারাও খেয়াল রাখুন, আপনার রাতে খাওয়াটা একটু তাড়াতাড়ি করুন। স্যার, যদি আপনি একটু সংযোজন করতেন আমি সমৃদ্ধ হতাম। স্যার অন্য চক্রবর্তী স্যার, আপনি যদি কিছু বলতেন স্যার। বলার মতো সেরকম কিছু নেই, তবে এই ব্যাপার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন আমি কয়েকটা কেস পেয়েছিলাম আঘাতজনিত কারণ থেকে। আঘাতজনিত কারণ থেকেও এটা আসতে পারে। স্যার মনে হয় এই জায়গাটা বলেছেন কিনা আমি খেয়াল করতে পারিনি, কারণ আমাদের মাইক বাজছিল তো, এবং সেই হ্যাঁ, কেসগুলো বলেছি স্যার, ট্রমা বলেছি, ট্রমা বলেছি, আঘাত বলেছি, সার্জিক্যাল ট্রমা বলেছি। বলেছেন, আমি শুনতে পাইনি, আসলে মাইক বাজছিল তো। এখন এই কেসগুলো পজিটিভ ফ্যাক্টরটা যদি আপনি না জানতে পারেন, এক্সাইটিং কজ না জানতে পারেন, তাহলে আপনি কি করে করবেন? এবং পজিটিভ ফ্যাক্টরটা কিউরেবল স্টেটে আছে না ইনকিউরেবল স্টেটে আছে সেটাও ভাবতে হবে। সবসময় কিওর করবো এরকম ধারণাটাও ঠিক নয়। খুব সুন্দর কথা। পজিটিভ ফ্যাক্টরটাও কিউরেবল না ইনকিউরেবল, এটা কিন্তু খুব গুরুত্ব, এটা আমি নতুন ভাবে শুনলাম স্যার, শিখলাম। আপনি কন্টিনিউ করুন স্যার। তারপরে এই যে যেমন ধরুন আপনি দেখতে পাচ্ছেন যে ধরুন আপনার ইয়ের জন্য হচ্ছে, আপনার ডায়াবেটিসের জন্য হচ্ছে, মারাত্মক হাই সুগারের জন্য হচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে কি ভাবতেই পারেন যে ওষুধ দিয়ে আপনি ডায়াবেটিসটা সারিয়ে দেবেন রাতারাতি? পারবেন না। তো ফলে এইটা একটা ব্যাপার আছে। ড্রাগ হ্যাবিটের জন্য কিছু আছে, আর অ্যাংজাইটি লেভেলের জন্য অনেকের হয়, এটা আমরা দেখেছি। বিশেষ করে এই অ্যাংজাইটি লেভেলটা যাদের খুব অ্যাংজাইটিটা খুব হাই লেভেলের অ্যাংজাইটি যাদের থাকে, কন্টিনিউ, সোজা কথা ওরিড বলে এটা। এবং এই ওরিডের ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো ভালো ড্রাগ আছে। মেডুইনাম একটা খুব ভালো ড্রাগ, কিন্তু মেডুইনাম ছাড়াও আরো সাইকোটিক ড্রাগ অনেক কিছু আছে। এখন এখানেও দেখতে হয় যে সোডা বেশি অ্যাক্টিভ না সাইকোসিস বেশি অ্যাক্টিভ। এগুলো খুব কঠিন জায়গা, এবং এই সবটা মিলিয়ে ইয়ে করতে হবে। প্যাথোলজি বলুন যাই বলুন, সেটা কিন্তু মায়াজমের বাইরে নয়। এখন আমাকে দেখতে হবে যে স্টেটটা কি অবস্থা আছে। একটা ডিজিজ স্টেট একটা ব্যাপার আছে, একটা আছে পেশেন্ট স্টেট আছে। এই দুটো স্টেটের মধ্যে কোনটা কি অবস্থায় আছে, এইগুলো জাজমেন্ট করে তবে ওষুধ দেবো বললেই সেরে যাবে এত সোজা নয়। আপনি যদি সঠিক নির্বাচনও করেন, অবস্টাকল টু রিকভারি আছে, আপনি কি করবেন? ভেতরে একটা পাথর বসে আছে, অনেক সময় জানেন তো পাথর টেরই পাওয়া যায় না। অ্যাক্সিডেন্টালি পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে বড় একটা পাথর বসে আছে। এবং অনেকেই পেচ্ছাপ বারবার ফ্রিকোয়েন্সি যাচ্ছে, বয়স হয়েছে, ভাবছে বয়স হলে এরকম হয় বোধ হয়। অনেকে তো ক্লিয়ারলেস এরকম থাকে। ফলে আমাদের সব দিকটা বিচার করে যতটা সম্ভব পেশেন্টটাকে রিলিফ দেওয়ার চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো, বিশেষ করে পরীক্ষা নিরীক্ষাগুলো একটু দরকার। ব্লাডারে এরকম কিছু হলে পরে অন্তত একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হবে যে কোনো রকম কিছু গন্ডগোল আছে কি। এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্লাড ইউরিন কালচার, ইউরিন টেস্ট, এগুলো সব দেখে নিতে হবে। না দেখে নিতে হবে কি করে? এবার হচ্ছে ওই যে স্যার তো বলেছেন মেডিসিনাল হ্যাবিট। মেডিসিনাল হ্যাবিট শুধু কি অ্যালোপ্যাথি ওষুধে হ্যাবিট? আমাদের ডাক্তাররা নেই, আমাদের তো অনেকেই আছে। অনেক পেশেন্ট আছে ঘরে সে ওষুধের কারখানা করে রেখেছে। গ্যাস হলে পরে কার্বোভেজ, হ্যাঁ, তারপরে কারো হয়তো দেখা গেল খুব বুক জ্বালা করছে, ইয়ে করছে, লাইকোপোডিয়াম। এরকম প্রচুর এরকম লোক আছে। আপনি এগুলো স্বীকারই করবেন না, আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই, এরকম বলবে তারা। ফলে আমাদের কিন্তু ওই অ্যালোপ্যাথি ওষুধের ওষুধ দিয়ে যতটা সাথে কমব্যাট আমরা করতে পারবো বা সেটাকে ঠিক করতে পারবো, হোমিওপ্যাথি ওষুধগুলো যে এরকম চলতে থাকে দিনের পর দিন, তাহলে মহা সমস্যা আছে। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। খুব খুব গন্ডগোলের জায়গা। যাই হোক, আজকে আলোচনাটা আমার খুব ভালো লেগেছে, এবং আমি সত্যি কথা বলতে ফাঁকি মেরে শিখে নিচ্ছি। আমি যেগুলো এখন পড়ি না, ওই স্যারের উপর ভর করে আমি শিখে নিচ্ছি।
এই হচ্ছে আমার কথা। শিখে নিলাম, খুব ভালো লাগছে এইরকম আলোচনাগুলো করা, খুব খুব জরুরি। কোন কোন ডিজিজের জন্য এটা হতে পারে সেই জায়গাগুলো একটু ফোরকাস্ট করা, এগুলো একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে আমাদের কাজ করতে হবে। তা সবশেষে একটা কথাই বলি, যা করবেন খুব আন্তরিকতার সঙ্গে করুন, এবং হোমিওপ্যাথিতে কিন্তু কোনোটাই বর্জনীয় নয়। হোমিওপ্যাথিতে কিন্তু কখন কোন দিক থেকে আপনার প্রেসক্রিপশন আসবে সেটা বলা মুশকিল। সেই জন্য আমাদের খোলা মনে আমাদের রুগীটাকে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং রুগীটাকে আরোগ্য করার চেষ্টা করতে হবে। এটুকু বলে শেষ করলাম, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কি কারো স্যার, স্যার আমাদের লিভ নিয়েছেন, আমরা আলোচনা এখানেই শেষ করব। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আলোচনা আমরা শেষ করতেই পারি। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে আর? নেই স্যার, তাহলে আমরা আলোচনা এখানে আজকে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা হোমিও দর্পণে এক হবো। পরবর্তী আলোচনার জন্য মেসেজ আমরা করে দিব। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।